সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিলের রায় আপিলে বহাল, ফিরল তত্ত্বাবধায়ক ব্যবস্থা। জুলাই সনদের আলোকে সিদ্ধান্ত জানালেন আইনমন্ত্রী। ষড়যন্ত্র করে জামায়াতকে হারানোর মন্তব্য আত্মঘাতী, নিজেদের দ্বন্দ্বের সুযোগ নিচ্ছে পরাজিত শক্তি, বলছেন রাজনৈতিক নেতারা। বান্দরবান ও কক্সবাজারে পাহাড় ধসে আরো ৭ জন নিহত। ৪ দিনে ৩ পার্বত্য জেলায় মৃতের সংখ্যা বেড়ে অন্তত ৩০। পোস্টার ব্যানারে প্রধানমন্ত্রীর ছবি ছাড়াই পরিবেশ দিবসের অনুষ্ঠান পালিত, নদী টিকিয়ে রাখার তাগিদ তারেক রহমানের। এবং সপ্তাহব্যাপী রাষ্ট্রীয় শোক পালনের পর জন্মস্থান মাশহারের চিরনিদ্রায় শায়িত হচ্ছেন খামেনি। ইমাম রেজা মাজার কমপ্লেক্সে নেওয়া হয়েছে মরদেহ। স্বাগত সন্ধ্যার বুলেটিনে, আমি তানিয়া হারুন এবং আমি সাফাত বিন ফরিদ। শুনছিলেন শিরোনাম, এবার পুরো খবর। সংবিধানের পঞ্চদশ সংশোধনী আংশিক বাতিল করে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে ৪ সদস্যের আপিল বেঞ্চ সকালে এই রায় ঘোষণা করে। এই রায়ের ফলে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোটের বিধান ফিরে এসেছে। যদিও এখনও তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা নিয়ে অস্পষ্টতা রয়ে গেছে বলে মনে করেন রিটকারী। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল, সংবিধানে হস্তক্ষেপ করা রাষ্ট্রদ্রোহিতার সমান ও নারীদের সংরক্ষিত আসন 50 করা সহ প্রায় 54টি বিষয় সংযুক্ত করে 2021 সালে জাতীয় সংসদে সংবিধান পঞ্চম সংশোধনী পাশ করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। তত্ত্বাবধায়ক সরকার না থাকায় আওয়ামী লীগ একদলীয় শাসন কায়েম করে একতরফা নির্বাচন করেছে বলে বহুল আলোচিত। তবে গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর কয়েকটি রিটের নিষ্পত্তি করে তত্ত্বাবধায়ক সরকার বাতিল সহ কয়েকটি বিষয়কে অবৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট। হাইকোর্টে সেই রায়ের বিরুদ্ধে আপিল করেন 4টি পক্ষ। 3 কার্যদিবসে আপিল শুনানি শেষ করে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে 4 বিচারপতির বেঞ্চ রায়ের জন্য 3 ধার্য করেন। বৃহস্পতিবার আপিল বিভাগ হাইকোর্টের রায় হুবহু বহাল রেখে আপিল খারিজ করে দিয়েছেন। সংবিধানের পরিমার্জন সংসদের উপর ছেড়ে দিয়েছে সর্বোচ্চ আদালত। আজকের আপিল বিভাগের রায়ের ফলে হাইকোর্টের সেই যে ঐতিহাসিক জাজমেন্ট যেটি ছিল সেটি আজকে আবার পুনরায় আমি কি বলবো যে বহাল তো অবশ্যই, সেটাই আবার স্থাপন হলো আর কি। রিচকারী সংগঠন সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, পূর্ণাঙ্গ রায়ের পর রিভিউ করা হবে। আর সুজনের আইনজীবী জানান, আদালতের রায়ে তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা নিয়ে অস্পষ্টতা থেকেই গেছে। পূর্ণাঙ্গ রায়ের পরে আমরা আরো বিস্তৃতভাবে বলতে পারবো কোন কোন জায়গায় আমাদের অসন্তুষ্টি আছে এবং কোন কোন জায়গায় সংসদকে সুরাহা করতে হবে, এবং আমরা এরপরে আমরা রিভিউ করবো কিনা সেই বিষয়ে আমরা সিদ্ধান্ত দেব পূর্ণাঙ্গ রায়ের পর। এদিকে তত্ত্বাবধায়ক সরকার গণভোটের বিধান, সংবিধান পরিবর্তন সহ 4টি বিধান বাতিল করায় জুলাই সনদ অনুযায়ী সংসদ সিদ্ধান্ত নিতে পারবে বলে জানান জামায়াতের আইনজীবী। 13th অ্যামেন্ডমেন্ট আবার ফিরে এসেছে, তত্ত্বাবধায়ক সরকারের পুরনো বিধান আর পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে যে বিধানটা বাদ করে দেওয়া হয়েছিল, বাদটাকে আজকে বাদ ঘোষণা করা হয়েছে। ফলশ্রুতিতে তত্ত্বাবধায়ক সরকারের গঠন প্রক্রিয়া কি হবে এটি চাইলে পার্লামেন্ট 13 অ্যামেন্ডমেন্টের সঙ্গে যোগ বিয়োগ করে ঠিক করতে কোনো আইনগত বাধা থাকবে না। আদালতের রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বাতিল হয়েছিল, সেই আদালতের রায়ের মধ্য দিয়েই আবারও ফিরে এলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। তবে এই সরকারের গঠন বা রূপরেখা কি হবে তা নির্ধারণ করবে জাতীয় সংসদ। আসিফ খান, ওয়ান নিউজ। নিরপেক্ষ সরকারের অধীনে হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন। তত্ত্বাবধায়ক সরকারের বিধান ফিরিয়ে আনার বিষয়ে আপিল বিভাগের রায়ের প্রতিক্রিয়ায় এই কথা জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। বলেন, তত্ত্বাবধায়ক সরকারের কাঠামো কেমন হবে আলোচনার মাধ্যমে তা ঠিক করা হবে। এক্ষেত্রে জুলাই সনদ মূল বিবেচনায় থাকবে। সংবিধান পরিমার্জনে বিশেষ কমিটি গঠনের কথাও জানান আইনমন্ত্রী। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 2009 সালে সরকার গঠন করে আওয়ামী লীগ। 2 বছর পর সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে সংবিধান সংশোধন করে।
এরপর দলীয় সরকারের অধীনে 3টি নির্বাচন নিয়েই কারচুপি, দিনের ভোট রাতে সহ নানা অভিযোগে ব্যাপক বিতর্ক হয়। সংবিধানে আওয়ামী লীগের পরিবর্তন করা ধারাগুলোকে অবৈধ বলে চূড়ান্ত রায় দিয়েছে সর্বোচ্চ আদালত। এর ফলে আগামী সংসদ নির্বাচন নির্দলীয় সরকারের অধীনে করা যাবে বলে জানান আইনমন্ত্রী। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশ বাঁচাও মানুষ বাঁচাও যে স্লোগান দিয়ে আমরা নিরন্তর সংগ্রামের পথে হেঁটেছিলাম, সেই পথে হাঁটার মুখ্য লক্ষ্য ছিল যে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এবং সেই প্রক্রিয়ায় ফেরার জন্য তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প কোনো পথ ছিল না। আমরা সেই জায়গাটা রাজনৈতিকভাবে অঙ্গীকারবদ্ধ। রায় পাওয়ার পরে আমাদের সংবিধান সংশোধন একটা কমিটি হবে, সেই কমিটির প্রক্রিয়ায় আইনি প্রক্রিয়া যেভাবে আসে সেভাবে আসবে। আইনমন্ত্রী জানান, আপিল বিভাগের রায়ের প্রেক্ষিতে জুলাই সনদকে গুরুত্ব দিয়ে সংবিধান পরিমার্জন করা হবে। এরপর সেটি সংসদে বিল আকারে উত্থাপন করা হবে। রায় এবং জুলাই সনদকে সামনে রেখে জন আকাঙ্ক্ষাকে পূরণ করে পাবলিক কনসালটেশনের মধ্য দিয়ে আইন পাস হবে। আমরা যেমন মানবাধিকার কমিশন আইন, গুম সংক্রান্ত আইন, আমরা পাবলিক কনসালটেশনে একটার পর একটা যাচ্ছি। 3টা কনসালটেশন আমরা করেছি স্টেকহোল্ডারদের সাথে। এসব পরিবর্তন হলে আর কেউ ফ্যাসিবাদ কায়েম করতে পারবে না বলে আশা আইনমন্ত্রীর। আমরা 54টা বিষয়কেই অ্যাড্রেস করব। নয়ন আদিত্য, ওয়ান নিউজ, ঢাকা। শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ভারতের সাথে বন্দি বিনিময় চুক্তির আওতায় তাকে ফেরত আনার প্রক্রিয়া চলছে। ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার বক্তব্য সরকারের কাছে কোনোভাবেই বিবেচ্য নয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেছেন, গঙ্গা চুক্তি নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে। বিভিন্ন মন্ত্রণালয়ে রদবদলকে স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়া উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেছেন, যোগ্যতা, পেশাদারিত্ব, দেশের প্রতি ভালোবাসার ভিত্তিতেই সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী। বন্দি বিনিময় চুক্তির আওতায় বা একজন আসামিকে যখন ফেরত আনা হয়, সেই যেই প্রোটোকল আছে, যে নর্মস আছে, সেই নর্মস অনুযায়ী ওনাকে এনে এখানে অন্য বিচার করা হবে। এবং সেটাই তো মনে হয় বাংলাদেশের জনগণ চায়, যে এখানে যে অন্যায়গুলো হয়েছে, যেই দুর্নীতি হয়েছে, খুন গুম হয়েছে, সেগুলোর একটি সুষ্ঠু স্বচ্ছ বিচার বাংলাদেশের মাটিতে হবে।
বান্দরবানে পাহাড় ধসে নিহত হয়েছেন আরও 5 জন, এদের মধ্যে 3 জনই শিশু। অন্যদিকে কক্সবাজারে নিহত হয়েছে আরও 2 শিশু। এ নিয়ে চলমান দুর্যোগে 4 দিনে পাহাড় ধসে কক্সবাজারে 21 জন সহ 3 পার্বত্য জেলায় নিহত হয়েছে অন্তত 30 জন। পাহাড়ের ঝুঁকিপূর্ণদের সরিয়ে নিতে কাজ করছে স্থানীয় প্রশাসন। টানা বর্ষণে ভেঙেছে পাহাড়ের বুক, ধসে পড়া মাটির নিচে চাপা পড়ে একের পর এক ঘটছে প্রাণহানি। বৃহস্পতিবার ভোর 4টার দিকে লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের মাত্র 1.5 ঘন্টার ব্যবধানে 2টি স্থানে পাহাড় ধস হয়। প্রথম দফার ধসে মিশনপাড়া এলাকায় মাটির নিচে চাপা পড়ে ঘুমন্ত অবস্থায় মারা যান গৃহকর্তা ইউনুস ও তার স্ত্রী রানু আক্তার সহ তাদের 5 বছরের ছেলে সোলেমান। এর প্রায় 1.5 ঘন্টা পর একই ইউনিয়নের পাগলির ঝিরি এলাকায় আবারও পাহাড় ধস হয়। এতে দেয়ালের নিচে চাপা পড়ে প্রাণ হারান জুয়েল ও তার স্ত্রী। একই পরিবারের স্বামী, স্ত্রী এবং সন্তান 3 জন নিহত এবং অপর পরিবারের স্বামী, স্ত্রী 2 জনে নিহত। আমরা মৃত ব্যক্তিদের প্রকাহত পরিবারের জন্য মর্মাহত। জেলা প্রশাসন ও পুলিশ বলছে ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে প্রশাসনের অভিযান অব্যাহত থাকলেও অনেকে এখনো ঘর ছাড়তে রাজি নন। আমাদের আশ্রয় কেন্দ্রগুলিতে এখন 4000-এর অধিক আশ্রয় প্রার্থীরা আছেন এবং তাদের ত্রাণ সামগ্রী বা অন্যান্য নিরাপত্তা বা অন্যান্য বিষয়ে এখন পর্যন্ত আমরা ওয়াকিবহাল আছি, তাদের কোনো রকম সমস্যা তৈরি হচ্ছে না। এদিকে টানা বর্ষণের ফলে কক্সবাজারের চকরিয়ায় পাহাড় ধসের কবলে পড়ে 2 শিশু। গুরুতর অবস্থায় উদ্ধার করে তাদের হাসপাতালে নেয়ার পথে 2 জনেরই মৃত্যু হয়। আহত অবস্থায় তাদের মা কাজল বেগমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চলমান দুর্যোগে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত গেল 4 দিনে পাহাড় ধসে কক্সবাজারে 21 জন নিহত হয়েছে। এর মধ্যে অন্তত 10 জনই শিশু। রওশনারা তানিয়া, ওয়ান ন্যাশনাল ডেস্ক। টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবান সহ দেশের বেশ কয়েকটি জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ঘরবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমি তলিয়ে গেছে। বিপাকে পড়েছে 3 পার্বত্য জেলার লাখ লাখ মানুষ। দুর্গতদের জন্য খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র। অন্যদিকে রাঙামাটির সাজেকে আটকা পড়া 5 শতাধিক পর্যটককে গন্তব্যে ফেরাতে কাজ করছে সেনাবাহিনী। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বন্যার হাতছানি, ডুবছে লোকালয়, ঘরবাড়ি, ভেসে গেছে পুকুরের মাছ, ফসলের ক্ষেত। পানিবন্দী হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ। রাতভর ভারী বর্ষণে কক্সবাজারের চকরিয়া, পেকুয়ার ও মাতামুহুরি এলাকার বিস্তীর্ণ জনপদ এখন পানির নিচে। নদীর বাঁধ ভেঙে লোকালয় পানি ঢুকে পড়েছে। প্লাবিত হয়েছে ঘরবাড়ি, রাস্তাঘাট। পানিতে ডুবেছে ফসলি জমি ও মাছের ঘের। প্রতি বছর আমরা এই লক্ষ্যাছড়ের জনগণ এই বন্যা কবলিত স্থানে পরিণত হয়। আমরা বাথরুমে, ওয়াশরুমে যাইতে পারতেছি না পানির অভাবে। বন্যা কবলিত এলাকায় খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র। ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে উপজেলা প্রশাসন। আশ্রয় কেন্দ্র প্রস্তুত আছে, আমরা সব জায়গায় এটা মেসেজ পৌঁছে দিয়েছি, সবগুলো প্রস্তুত আছে। এছাড়া অন্যান্য ইউনিয়নগুলোতে আনুমানিক এখন পর্যন্ত গতকাল রাত পর্যন্ত আমরা যে হিসাব পেয়েছি 50,000-এরও বেশি মানুষ বর্তমানে পানিবন্দী আছে। মৌলভীবাজারের ধলাই নদীর বাঁধ ভেঙে কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। মনু নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একইভাবে সুনামগঞ্জের তাহিরপুরের সড়কে পানি উঠে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে। বাড়ছে বন্যার ঝুঁকি। সকাল 9টার রিডিং অনুযায়ী মনু নদীর পানি 55 সেন্টিমিটার উপর দিয়ে এবং ধলা নদীর পানি 33 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে গাইবান্ধায় ব্রহ্মপুত্র, ঘাঘট ও তিস্তা নদীর পানি বাড়ায় বন্যার শঙ্কা দেখা দিয়েছে। ফুলছড়ি ও ঘাঘটের কিছু পয়েন্টে বেড়েছে নদী ভাঙন ঠেকাতে বালু ভর্তি জিওব্যাগ ফেলছে পানি উন্নয়ন বোর্ড। ঝুঁকিতে থাকা 300 পরিবার তাদের বাড়িঘর সরিয়ে নিচ্ছে। এক জায়গা থেকে ভাঙিয়া আরেক জায়গায় রাখতেছে, আবার সেখানে যাচ্ছে। রাস্তায় একদিন ফেলাইছে, ফেলাই বদলে রব হয়ে আছে। ওই বন্ধু এখন বন্ধু আছে, এখন ভাঙা চুরে তো এখন মনে করেন যে দক্ষিণের দিকে যাচ্ছে। ফেনীর মোহরী নদীতেও বাড়ছে পানি। জেলা ত্রাণ ও পুনর্বাসন কেন্দ্রের কর্মকর্তা বলছেন, সম্ভাব্য বন্যার আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় আশ্রয় কেন্দ্র প্রস্তুত করতে কাজ করছেন তারা। সুনামগঞ্জেও বেড়েছে বিভিন্ন নদ নদীর পানি। গাংপুরে আমাদের এখন পাকঘরটা ডুবে এলাইছে, আর একটা ঠেলা দিলে আমাদের
বাসস্থান ঘরের ভিতরে ঢুকে যাবে, আমরা কি উপায় করতাম? আশ্রয়কেন্দ্রগুলো আমরা প্রস্তুত রেখেছি, স্বেচ্ছাসেবক দল গঠন করা হয়েছে, নৌযান আমাদের আছে 93টা নৌকা, এই নৌযান আমরা প্রস্তুত রেখেছি। দুর্যোগ যে সরঞ্জাম আছে, লাইফ জ্যাকেট, মেগাফোন, এগুলো আমরা প্রস্তুত রেখেছি, মেডিকেল টিম গঠন করা হয়েছে। এছাড়া পাহাড়ি ঢলে রাঙামাটির বাঘাইছড়ির প্রায় 30 গ্রামের 20,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। 16 আশ্রয় কেন্দ্রে 8 শতাধিক পরিবার আশ্রয় নিয়েছে। সাজেকে এখনো আটকা 5 শতাধিক পর্যটক। তাদের নিরাপদ গন্তব্যে ফেরাতে কাজ করছে সেনাবাহিনী। ছোট সাজেকে রুম ভাড়ার জন্য আমরা পানি বিল নিতেছি আর খাবারের জন্য কিছু পরিমাণ ডিসকাউন্ট দিতেছি। আমরা এখানে গতকালকে ঘুরতে এসেছি সাজেকে, এসে আমরা এখানে জলাবদ্ধতায় আটকে গেছি বৃষ্টির কারণে। আশ্রয় কেন্দ্রে দুর্গত মানুষের ত্রাণ সহায়তা অব্যাহত রেখেছে জেলা প্রশাসন। আব্দুল্লাহ মামুন, ওয়ান ন্যাশনাল ডেস্ক। নদ নদী খালবিল ঠিক রাখতে না পারলে খাদ্য সংকট মোকাবিলা করা সম্ভব নয়, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেছেন, পরিবেশ সুরক্ষা ও বৃক্ষরোপণ নতুন প্রজন্মের জন্য বিনিয়োগ। মানব সমাজের প্রয়োজনেই নদ নদী টিকিয়ে রাখতে হবে বলে উল্লেখ করেন সরকার প্রধান। পোস্টার, ব্যানার আর ফেস্টুনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ছাড়াই পালন হলো বিশ্ব পরিবেশ দিবসের অনুষ্ঠান, যেখানে তুলে ধরা হয়েছে বাঘ, হাতি, গাছপালা, পশু পাখি সহ পরিবেশ রক্ষার দাবি সম্বলিত নানা ছবি। সরকারি কোনো অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ করে জারি করা প্রজ্ঞাপনের পর এটি এ ধরনের প্রথম অনুষ্ঠান। সকাল 10টায় চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বৃক্ষ মেলায় প্রধান অতিথি হিসাবে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় পরিবেশ, নদী, বায়ু ও শব্দ দূষণ এবং সামাজিক বনায়নের জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়। বায়ুর মান উন্নয়ন, অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, পরিবেশের ক্ষতি হয় এমন গাছ লাগানো যাবে না। পরিবেশ ও মাটি বিবেচনা করে দেশি ও বিলুপ্ত প্রজাতির গাছ লাগানোর পরামর্শ দেন তিনি। কোন পরিবেশে, কোন মাটিতে, কি ধরনের আবহাওয়ায় কোন প্রজাতির গাছ রোপণ করা প্রয়োজন, এটি সম্পর্কেও কম বেশি আমাদের একটি ধারণা থাকতে হবে এবং সেই বিষয়টিকে প্রাধান্য দিয়ে গাছগুলোকে আমাদের রোপণ করতে হবে। দূষণে দেশের নদ নদী, খালবিলের করুণ অবস্থা। এসব রক্ষা করতে না পারলে খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা জানান তারেক রহমান। ভয়াবহ অবস্থা। আপনারা যে কোনো নদীর, আমরা নদীমাতৃক বাংলাদেশ বলতাম, বিভিন্ন নদীকে আমরা দেখতাম। আপনারা নদীগুলোর পাশে যান, খালবিলের পাশে যান, মনে হচ্ছে যে এই নদীগুলো খালবিলের মধ্যে দিয়ে এগুলা পানি যাবার জন্য নয়, এগুলা মানুষের পরিত্যক্ত যে বর্জ্য বা মানুষের ব্যবহার্য যে বর্জ্য, সেগুলোকে নিয়ে যাওয়ার জন্য মনে হচ্ছে এই রাস্তাগুলো বা নদী খালগুলোকে তৈরি করা হয়েছে। আমরা যদি আমাদের নদীগুলোকে বাঁচাতে না পারি, তাহলে অবশ্যই কিন্তু কৃষি, খাদ্য নিরাপত্তা এবং পানি নিরাপত্তার কোনোটাই নিশ্চিত করা সম্ভব হবে না। প্রধানমন্ত্রী বলেন, জনসংখ্যা বৃদ্ধি, নদী দখল, বন উজাড় সহ নানা কারণে বন্যপ্রাণীর আবাসস্থল হুমকির মুখে পড়ছে। মানুষের প্রয়োজনেই এসব রক্ষা করতে হবে। প্রধানমন্ত্রী আশা করেন, দেশ হবে সব প্রাণী ও প্রাণের নিরাপদ আবাসস্থল। পশু পাখি সবকিছু একটা বিপন্ন অবস্থার মধ্যে চলে গিয়েছে। এই যে বন টন সব উজাড় হয়ে যাতে মানুষ এখন ওদের জায়গাগুলো দখল করছে, তো ওরা যাবে কোথায়? ওদেরও তো বাঁচতে হবে। আমার মনে হয় এই বিষয়গুলো আমাদেরকে রিয়েলাইজ করতে হবে, এই বিষয়গুলো আমাদের চিন্তা করতে হবে এবং এই বিষয়গুলো যার যার অবস্থান থেকে বোধহয় আমাদের একটা দায়িত্ব পালনের সময় চলে এসেছে। পরে বৃক্ষমেলা এবং জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন তিনি। হাবিব রহমান, ওয়ান নিউজ, ঢাকা। সপ্তাহব্যাপী রাষ্ট্রীয় শোক পালনের পর আজ জন্মস্থান মাশহাদে চিরনিদ্রায় শায়িত হবেন ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরাকের নাজাফ ও কারবালায় লাখো মানুষের শ্রদ্ধায় সিক্ত হওয়ার পর ইরানে ফিরিয়ে আনা হয় তার মরদেহ। দাফনের আনুষ্ঠানিকতার জন্য প্রস্তুত রাখা হয়েছে ইমাম রেজা মাজার কমপ্লেক্স। গত 28 ফেব্রুয়ারি আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলায় পরিবারের 4 সদস্য সহ নিহত হন ইরানের এই সর্বোচ্চ নেতা। নিজ জন্মস্থান মাশহাদে আজ সমাহিত হবেন ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সপ্তাহব্যাপী রাষ্ট্রীয় শোকানুষ্ঠানের অংশ হিসেবে বুধবার খামেনির মরদেহ নেওয়া হয় ইরাকের পবিত্র নগরী নাজাফে। সেখানে লাখো মানুষ প্রয়াত নেতার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে শোকযাত্রায় অংশ নেন। ইরাকের ঐতিহাসিক কারবালা থেকে ইতিমধ্যেই ফিরিয়ে আনা হয়েছে খামেনির মরদেহ। জানাজা সম্পন্নের উদ্দেশ্যে তার নিথর দেহ রাখা হয়েছে ইমাম রেজা মাজার কমপ্লেক্সে।
ধারণা করা হচ্ছে ধর্মীয় নেতা হিসেবে তাকে বিশেষ স্বীকৃতি দিতেই ইমাম রেজা মাজার কমপ্লেক্সে দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে বুধবার ভোর থেকে কড়া নিরাপত্তার মধ্যে শোক যাত্রা শুরু হয়। ইরানের জাতীয় পতাকা মোড়ানো কফিনটি একটি বিশেষ কাচের বাক্সে বহন করা হয়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর সমাধিতে তার জন্য দোয়া অনুষ্ঠিত হয়। পরে মরদেহটি কারবালার উদ্দেশ্যে নেওয়া হয়, যেখানে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু ও হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর মাজারেও শ্রদ্ধা নিবেদন করা হয়। খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্যের এই আয়োজন এমন এক সময় অনুষ্ঠিত হচ্ছে যখন নতুন করে আমেরিকা ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা বেড়েছে। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে সাম্প্রতিক হামলা পাল্টা হামলার মধ্যেই এই শোকানুষ্ঠান চলছে। ইরানের কর্মকর্তাদের আশা, বিপুল জনসমাগম দেশটির জাতীয় ঐক্য ও প্রতিরোধের বার্তা বিশ্ববাসীর সামনে তুলে ধরবে। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। সন্ধ্যার বুলেটিনে সময় হলো বিরতির। ফিরে এসে আরো থাকছে। জোরপূর্বক শ্রমের মাধ্যমে পণ্য উৎপাদনের অভিযোগ, ইউএসটিআর এর শুনানিতে অংশ নেয়নি বাংলাদেশ, আমেরিকার নতুন শুল্ক আরোপের শঙ্কা। ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট, টেকে যুগ যুগ, ভীষণ মজবুত, সহজে ভাঙে না। আনোয়ার সিমেন্ট শীট সব সিজনেই ফিট। আলো ছায়া কত মায়া মিশে আছে তুমি আমি জুড়ে আপন মনে। এই স্বপ্নের রাজ্যে চলে আসুন আপনিও। এশিয়ান ডুপ্লেক্স টাউন, দ্য নিউ লিভিং কালচার। সমতল থেকে পাহাড়ে, গ্রাম থেকে শহরে, সারা বাংলার প্রতিটি ঘরে খুশি ছড়িয়েছে ফ্রেশ। ফ্রেশ খুশি ছড়াই প্রতি ঘরে। পাইনঅ্যাপল খান, লিচি খান, অরেঞ্জ খান, ম্যাঙ্গো খান, ঠান্ডা ঠান্ডা জুসে খান, চাবিয়ে চাবিয়ে খান। নাটাটি কোকো সমৃদ্ধ ভিন্ন ভিন্ন 4টি স্বাদের জুসিকা। জুসিকা মানে খানা পিনা অবিরাম কোলা। দেশ জুড়ে রকেট গতিতে হবে বাংলা কিউআর পেমেন্ট। রকেট অ্যাপ দিয়ে বাংলা কিউআর ব্যবহারে নিরাপদে ও নিশ্চিন্তে পেমেন্ট করুন রকেটের মাধ্যমে। রকেট, ডাচ বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং, টাকার রকেট। ভিটামিন ও ফাইবার সমৃদ্ধ ফ্রেশ আটা ময়দা সুজি আপনাকে দিবে সুস্বাস্থ্যের নিশ্চয়তা। ফ্রেশ আটা ময়দা সুজি, হেলদি বেশি, স্বাদেও খুশি। নেক্সাস পে দিয়ে বাংলা কিউআরে পেমেন্ট সহজে সবখানে। এখন থেকে পেমেন্টের একটাই কিউআর, বাংলা কিউআর। তাই ছোট দোকান থেকে বড় শপিং মল, বিশ্বস্ত এবং আস্থার অ্যাপ নেক্সাস পে দিয়ে বাংলা কিউআরে পেমেন্ট করুন নিরাপদে ও নিশ্চিন্তে। নেক্সাস পে মানে সবকিছু। ডাচ বাংলা ব্যাংক, আপনার বিশ্বস্ত সহযোগী। আলো ছায়া কত মায়া মিশে আছে তুমি আমি জুড়ে আপন মনে। এই স্বপ্নের রাজ্যে চলে আসুন আপনিও। এশিয়ান ডুপ্লেক্স টাউন, দ্য নিউ লিভিং কালচার। স্বাগত আরেকবার, দেখছেন সন্ধ্যার বুলেটিন। যাচ্ছি পরবর্তী সংবাদে। স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। বরাদ্দ হয়েছে বাজেট, জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সকালে সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের একথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, তিনি সদ্যই রাজনীতি শুরু করেছেন। এ সময় সমালোচনা করলে যোগ্যতা প্রমাণের সুযোগ থাকবে না। রাজনীতি করলে সমালোচনা হবে বলেও মন্তব্য করেন তিনি। গত অর্থ বছর শেষ হয়ে গেছে, নতুন অর্থ বছরে আমাদের মন্ত্রণালয়ের বাজেট আছে। এই বছরেই স্থানীয় সরকারের নির্বাচনগুলি হবে। স্থানীয় সরকারের 5টি স্তরে নির্বাচন পরিচালনার জন্য এই বাজেটেও টাকা রাখা আছে এবং প্রাথমিকভাবে নির্বাচন কমিশনও স্থানীয় সরকার নির্বাচনগুলোর জন্য প্রাথমিক প্রস্তুতি যেটি তারা শুরু করেছেন, সিটি কর্পোরেশন, উপজেলা, পৌরসভা, জেলা পরিষদ, ইউনিয়ন, এই নির্বাচনগুলো করবার জন্য তারাও প্রাথমিক যে প্রস্তুতি তারাও শুরু করেছে।
ময়মনসিংহে শিশু নিসামণিকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা মামলায় 3 জনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এদিকে সীতাকুণ্ডে শিশু ইরা ধর্ষণ চেষ্টা ও গলা কেটে হত্যা মামলায় একমাত্র আসামি বাবু শেখকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। ময়মনসিংহের ধোবাউড়ায় নিসামণিকে ধর্ষণ ও হত্যা মামলায় সকালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয় আসামি আরিফ, রাকিব ও সাইমকে। এই 3 জনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক সুদীপ্তা সরকার। সেই সাথে প্রত্যেককে 2 লাখ টাকা করে জরিমানা করা হয়। মাত্র 25 দিনের মাথায় এই মামলার রায় দেয় ময়মনসিংহ শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। এদিকে চট্টগ্রামের সীতাকুণ্ডে 2য় শ্রেণীর শিক্ষার্থী শিফা আক্তার ইরাকে ধর্ষণ চেষ্টা ও তার শ্বাসনালী কেটে হত্যা মামলার রায় দিয়েছে আদালত। হত্যাকাণ্ডের 4 মাসের মাথায় আজ এই মামলার একমাত্র আসামি বাবু শেখকে মৃত্যুদণ্ড দেয় চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। রায় দ্রুত বাস্তবায়ন চায় ভুক্তভোগী 2 পরিবার। আমি বাংলাদেশ সরকারকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমার মেয়ে এত দ্রুত গতিতে কাজ হয়েছে। আমার শিশু বাচ্চা ন্যায় বিচার পাইছে। সরকার আমাকে ন্যায় বিচার করেছেন। কোর্টে আসামিকে যেদিন মানে এখানে আনা হয় সেদিন যে 164 যিনি দিচ্ছেন বাদী হচ্ছেন একজন মহিলা, 164 যিনি নিছেন তিনি আমাদের একজন বিজ্ঞ নারী আইনজীবী। আজকে যিনি রায় দিয়েছেন তিনি একজন বিজ্ঞ নারী আইনজীবী। নাটোরের সিংড়ায় কৃষি উৎপাদন বাড়াতে সরকারের দেয়া প্রণোদনা বিলি বন্টনে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। প্রকৃত কৃষকদের হাতে পৌঁছানোর আগেই বরাদ্দের সার বীজ বিক্রি হয়ে যাচ্ছে। অনুসন্ধানে কৃষক নয় এমন ব্যক্তিদের সার বীজ দেওয়ার অভিযোগের সত্যতা মিলেছে। কৃষি বিভাগ বলছে সম্মিলিত প্রচেষ্টায় অনিয়ম প্রতিরোধ সম্ভব। কৃষি উৎপাদন বৃদ্ধি এবং প্রান্তিক কৃষকদের সহায়তা দিতে 2026-27 অর্থ বছরে নাটোরের সিংড়া উপজেলায় 5000 কৃষকের জন্য প্রায় 30 লাখ টাকার কৃষি প্রণোদনা বরাদ্দ দেয় সরকার। এতে প্রত্যেক কৃষক পাচ্ছেন প্রায় 600 টাকা মূল্যের সার ও বীজ। অভিযোগ উঠেছে এই সরকারি সহায়তা প্রকৃত কৃষকের হাতে পৌঁছানোর আগেই চলে যাচ্ছে একটি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে। স্থানীয়দের দাবি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের যোগ সাজশে কথিত কৃষকদের নামে প্রণোদনা তুলে তাৎক্ষণিকভাবে বিক্রি করে দেওয়া হচ্ছে। এতে সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে প্রকৃত কৃষক। 3 দিন এসে ঘুরে গেছি, তাহলে আজকে মনে করেন যে ঘুরে যাওয়া লাগবে, তাহলে আবার যদি আসে তাহলে আমার একটা জোন প্রতি মনে করেন যে প্রায় একটা দিন গেলে 50-60 টাকা খরচ। এই কৃষকের পাওয়ার জিনিসগুলো মনে করেন তারা নিজেরা মনে করেন একটা সিন্ডিকেট করে বিক্রি করতেছে। অভিযোগের সত্যতা অনুসন্ধানে মাঠে নামে চ্যানেল 1। এক পর্যায়ে সিংড়া উপজেলা কৃষি অফিস চত্বরে ক্যামেরায় ধরা পড়ে এমনই একটি চিত্র। ফুটেজে দেখা যায় সরকারি সার ও বীজ নেয়ার পরপরই কয়েকজনের কাছ থেকে সেগুলো কিনে নিচ্ছেন এক ব্যবসায়ী। ক্যামেরা দেখে ঘটনাস্থল ছেড়ে দ্রুত সরে যান কলম ইউনিয়নের এক ইউপি সদস্য। খানিকটা অপ্রস্তুত হয়ে সার বীজ কেনার কথা স্বীকার করেন এক ব্যবসায়ী। কত করে কিনতেছেন এগুলা? এই 2400-2500। এটা কি ঠিক? এটা তো সরকার না। ঠিক। কৃষকদের অভিযোগ টোকেন হাতে নিয়েও দিনের পর দিন কৃষি অফিস ঘুরেও খালি হাতে ফিরে যেতে হচ্ছে তাদের। এসে ঘুরে গেলাম, একটু পরে আসো, আজও একই কথা বলতেছে। অনেকজনের মাল আছে, এটা শেয়ার করে যাবে। সে চলে গেছে, ভ্যানা দিয়ে চলে গেছে। ওই যে ভ্যানালা কারো নামের সাথে মিলিচ্ছে না, হয়তো বা কারো নামের সাথে মিলিচ্ছে, বাপের সাথে মিলিচ্ছে না, এরকম ভাবেই। এদিকে অনিয়মের বিষয়টি সামনে আসার পর স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা কথিত কৃষকদের কাছ থেকে বিক্রির জন্য জড়ো করা প্রায় 16 বস্তা সরকারি সার ও বীজ জব্দ করে কৃষি অফিসে হস্তান্তর করেন। তাদের দাবি প্রকৃত কৃষকের অধিকার নিশ্চিত করতেই এই উদ্যোগ। একটি অসাধু চক্র নিয়ে চলে যাচ্ছিল, আমরা সেটা ধরে কিন্তু জব্দ করে আবার কৃষি অফিসে দিব এবং সেটা যেন সাধারণ জনগণ পায় এবং সাধারণ কৃষক পায়, এটাই আমাদের লক্ষ্য। অনিয়মের বিষয়টি নজরে এসেছে জানিয়ে উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, শুধু কৃষি বিভাগের পক্ষে এসব বন্ধ করা সম্ভব নয়। প্রশাসন, জনপ্রতিনিধি এবং স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। পাশাপাশি কৃষি বিভাগ নিয়মিত মনিটরিং করছে বলেও জানান তিনি। এরকম অভিযোগ আমি এরকম পাইছি, বাট এটা পাওয়ার সাথে সাথে আমরা সেই জিনিসগুলোকে আমরা তাদেরকে ধাওয়া করছি। কৃষক যাতে বাহিরে বা কোথাও যাতে বিক্রি করতে না পারে সেই চেষ্টা আমরা মনিটরিং করতেছি। বাট এটা আসলে সবার ঐক্যবদ্ধ ছাড়া এটা তো একা সম্ভব না, কারণ কৃষক বাইরে নিয়ে যদি বিক্রি করে ফেলায় ওইটা তো আমরা কন্ট্রোল করতে পারি না। কৃষি উৎপাদন বাড়াতে সরকারের দেয়া লাখ লাখ টাকার এই সহায়তা অসাধু চক্রের হাত থেকে রক্ষার দাবি ভুক্তভোগী কৃষকদের। একই সঙ্গে অনিয়মে জড়িতদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন তারা। নাজমুল হাসান, ওয়ান নিউজ, নাটোর।
জোরপূর্বক শ্রমের মাধ্যমে পণ্য উৎপাদনের অভিযোগে আমেরিকার বাণিজ্য প্রতিনিধির দপ্তর আয়োজিত শুনানিতে অংশ নেয়নি বাংলাদেশ। অর্থনীতিবিদদের আশঙ্কা, এ বিষয়ে নেতিবাচক সিদ্ধান্ত এলে পোশাক খাত দেশের রপ্তানি খাত নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। তবে রপ্তানিকারকদের দাবি, বাংলাদেশের কোনো রপ্তানিমুখী শিল্পই জোরপূর্বক শ্রমের চর্চা নেই। বিষয়টি সমাধানে আমেরিকার সাথে গঠনমূলক আলোচনার উপরও গুরুত্ব দিয়েছেন তারা। রপ্তানির প্রবৃদ্ধি ধরে রাখতে শ্রমিকদের জোরপূর্বক কাজ করানোর অভিযোগ উঠেছে বাংলাদেশ সহ বিশ্বের 60টি দেশের বিরুদ্ধে। এমন অভিযোগ তুলেছে আমেরিকার বাণিজ্য প্রতিনিধির দপ্তর। অভিযোগ প্রমাণিত হলে দেশের পণ্যের উপর অতিরিক্ত 10 থেকে 12% শুল্ক আরোপ হতে পারে। ফলে আমেরিকার রপ্তানি বাজারে নতুন করে ঝুঁকিতে পড়তে পারে বাংলাদেশি পণ্য। মঙ্গলবার এ সংক্রান্ত একটি শুনানিও অনুষ্ঠিত হয়েছে ওয়াশিংটনের যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তরে। যদিও এতে অংশ নেয়নি বাংলাদেশ, তবে সরকারি বা বেসরকারি প্রতিনিধি থাকা প্রয়োজন ছিল বলে মনে করেন এই অর্থনীতিবিদ। ইউএসটিআরে যে একটা শুনানি হয়েছে, আসলে সেখানে বাংলাদেশের প্রতিনিধি কেন ছিল না, এটা একটা প্রশ্নের উদ্রেক করে। থাকা উচিত ছিল, কারণ এই ইনভেস্টিগেশনের প্রাথমিক পর্যায়ে আসছে, এটা কিন্তু কমপ্লিট হয়নি, ফাইনাল হয়নি। সুতরাং আমাদের জন্য প্রয়োজন এবং সুযোগ দুটাই আছে যে এটার যে অনগোয়িং প্রসেস, সেখানে এনগেজ করে আমাদের তরফ থেকে সার্বিক পরিস্থিতি তুলে ধরা। দেশের কোনো রপ্তানিমুখী শিল্পে জোরপূর্বক শ্রমের চর্চা নেই বলে দাবি করেন রপ্তানিকারকরা। তাই এই শুল্ক অভিঘাত থেকে রক্ষা পেতে যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারক, ব্যবসায়ী সংগঠন এবং ক্রেতা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ বাড়ানোর দাবি তাদের। এটা নিয়ে আসলে আমরা কিছুটা উৎকণ্ঠিত হইলেও আমরা মনে করি যে বাস্তবিক ক্ষেত্রে এটার কোনো সত্যতা তারা খুঁজে পাবে না, কারণ আমরা বর্তমানে বিশ্বে কমপ্লায়েন্ট প্রডিউসিং কান্ট্রি হিসেবে ইতিমধ্যে কিন্তু সুপরিচিত হয়েছি। ওরা যেটা ইন্ডিকেট করছে যে আপনি যেখান থেকে র ম্যাটেরিয়াল কিনছেন বা আপনি যেখান থেকে বাকি জিনিসপত্র আনছেন, তারা কি করছে কি করছে না। তো আমরা তো সেটা আমাদের যতটুকু যাচাই বাছাই করে আনার প্রয়োজন আমরা করছি। এখন তাদের দেশে তারা কতটুকু অগোচরে করছে কি করছে না, সেটা একটা পর্যায়ের পরে তা আমরা দেখতে পাচ্ছি না বা আমরা জানতে পারবো না। বাট আমাদের যতটুকু জেনে লিগ্যাল প্রসিডিউর মেনটেন করে আনা উচিত, আমরা সেটা করছি। এদিকে শুনানিতে অংশ না নিলেও দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান চায় ঢাকা। তাই আলোচনার মাধ্যমে নিষ্পত্তির জন্য ইউএসটিআর-এর কাছে প্রস্তাব পাঠিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। রিয়াদ সুমন, ওয়ান নিউজ, ঢাকা। সন্ধ্যার বুলেটিনে আবারও বিরতি নিচ্ছি। ফিরে এসে আরও যা থাকছে। শপথ নিলেন চট্টগ্রাম 2 আসনে বিএনপি সংসদ সদস্য সারওয়ার আলমগীর। আবারও স্বাগত, দেখছেন সন্ধ্যার বুলেটিন। যাচ্ছি পরবর্তী সংবাদে। আগামী 15 জুলাইয়ের মধ্যে সায়দাবাদ বাস টার্মিনালে শৃঙ্খলা ফেরাতে সময় বেঁধে দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। তিনি জানান, দীর্ঘদিনের অগোছালো পরিবেশ ইতোমধ্যে পরিষ্কার করেছে সিটি কর্পোরেশন। এখন থেকে রাস্তার বাইরের সব কাউন্টার বন্ধ থাকবে। যাত্রীদের টার্মিনালের ভেতর থেকেই বাসে উঠতে হবে। নির্দেশ না মানলে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। প্রশাসক জানান, যানজট কমাতে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী 3 থেকে 4 মাসের মধ্যে আন্তজেলা বাস টার্মিনাল কাজপুরে স্থানান্তর করা হবে। মালিক শ্রমিকদের সাথে কথা হচ্ছে, তারা এই মাসে 15 তারিখ পর্যন্ত সময় নিয়েছেন। তারপরে দেখেন কি হয়। 15 তারিখের আগে আবার আমরা বসবো ওনাদের সাথে, বসে ফাইনাল আবার আমরা সিদ্ধান্ত নেব, আমরা কি ছাড় দেব কি দেব না, ওনারা কি আর কি বলতে চান সেগুলো আমরা শুনবো। কিন্তু আমরা চাই একটা শৃঙ্খলার মধ্যে আসতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম 2 আসনে বিজয়ী বিএনপি প্রার্থী সারওয়ার আলমগীর শপথ নিয়েছেন। কিছুক্ষণ আগে তাকে শপথ পড়ান জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। এর আগে তাকে চট্টগ্রাম 2 আসনের সংসদ সদস্য হিসেবে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন সচিবালয়। সকালে হাইকোর্টের রায়ে বলা হয়েছে, সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন সারওয়ার আলমগীর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর চট্টগ্রাম 2 আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন সারওয়ার আলমগীর। তবে মনোনয়ন যাচাই বাছাইয়ের সময় তার বিরুদ্ধে ঋণ খেলাপি সহ আইনগত অযোগ্যতার অভিযোগ আনেন একই আসনে জামায়াতের প্রার্থী নুরুল আমিন।
তবে অভিযোগ পর্যালোচনা করে সারোয়ারের প্রার্থিতা বহাল রাখে নির্বাচন কমিশন। এরপর কমিশনের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন জামায়াতের প্রার্থী। নির্বাচনে সারোয়ার আলমগীর জয়ী হলেও আদালতের বিধিনিষেধের কারণে তিনি শপথ নিতে পারেননি। গত 16 জুন আপিল নিষ্পত্তি করে দ্রুত রুলের শুনানি শেষ করতে হাইকোর্টকে নির্দেশ দেয় আপিল বিভাগ। সেই ধারাবাহিকতায় হাইকোর্ট বেঞ্চ সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ বলে রায় দেয়। সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন যে লিগ্যাল ঘোষণা করেছে নির্বাচন কমিশনের সাবসিকুয়েন্ট রায়টা, এতে আরো প্রমাণিত হলো সে ইনকালাবি ছিল না, বৈধ ক্যান্ডিডেট ছিল। হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন জামায়াতের প্রার্থীর আইনজীবী শিশির মনির। আদালত অ্যাবসলিউট করেছেন, এই রায়ের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে যাব, আপিল করব। আপিল করে পূর্ণাঙ্গ শুনানির আগ পর্যন্ত হাইকোর্ট ডিভিশনের আদেশের কার্যকারিতা থাকবে না বলে আমরা মনে করি। রায়ের প্রতিক্রিয়ায় সন্তুষ্টির কথা জানিয়েছেন বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীর। দাবি করেন তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট থেকে যে রায়টা আজকে এসেছে, এটা ফটিকছড়ির মানুষের জনগণের রায়ের প্রতিফলন ঘটেছে। আমাকে নিয়ে যে কথাগুলো বলেছেন এটা মিথ্যা প্রমাণিত হয়ে গিয়েছে। রকিবুল রাহাত, ওয়ান নিউজ, ঢাকা। পুঁজিবাজারে বন্ধ হয়ে যাওয়া কোনো কোম্পানিকে আর তালিকাভুক্ত রাখা হবে না, এমন বার্তা দিয়েছে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান মাসুদ খান। সকালে রাজধানীর পল্টনে সিএমজেএফ আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, বহুজাতিক কোম্পানিকেও সরাসরি পুঁজিবাজারে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। মানিকনগর বিশ্ব রোডের সংস্কার কাজ আগামী ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে রেলপথ এবং সড়ক ও পরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। দুপুরে নির্মাণ কাজের উদ্বোধন করে এই নির্দেশনা দেন প্রতিমন্ত্রী। প্রতিমন্ত্রী বলেন, মানিকনগর দীর্ঘদিন উন্নয়ন বঞ্চিত ছিল। এই প্রকল্পে এলাকার উন্নয়নের নতুন যাত্রা শুরু হলো। মধ্যপ্রাচ্যের সংঘাতের মধ্যেও অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার। আইসিসির বার্ষিক সাধারণ সভায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন বলেন, জ্বালানি খাতে অনিশ্চয়তা কাটিয়ে উৎপাদনশীলতা ধরে রাখতে চায় সরকার। আমদানি নির্ভরতা কমিয়ে স্থানীয় উৎপাদন বাড়ানো, এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবেলা এবং দেশি বিদেশি বিনিয়োগ বাড়ানোর উপর গুরুত্বও দেন তিনি। রাষ্ট্রীয় মালিকানাধীন অলস শিল্প সম্পদকে উৎপাদনমুখী ও কর্মসংস্থান সৃষ্টিকারী সম্পদে রূপান্তর করতে চায় সরকার। তাই বন্ধ শিল্প কারখানায় বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করা হচ্ছে, জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। দুপুরে সচিবালয়ে বন্ধ পাটকল চালুর বিষয়ে চুক্তি সই অনুষ্ঠানে এসব কথা জানান তিনি। সুন্দরবনের দুর্ধর্ষ বনদস্যু বড় জাহাঙ্গীর বাহিনীর 3 সদস্য কোস্টগার্ডের কাছে আত্মসমর্পণ করেছেন। তারা 2টি একনলা বন্দুক, একটি পাইপ গান, 40 রাউন্ড গুলি এবং একটি ওয়াকিটকি জমা দেন। তাদের জিম্মিতে থাকা এক জেলেকেও উদ্ধার করা হয়েছে। কোস্টগার্ড জানিয়েছেন, আইনগত প্রক্রিয়ার পাশাপাশি পুনর্বাসনের উদ্যোগ চলছে। জাহাঙ্গীর বাহিনীর 3 জন সক্রিয় সদস্য। সন্ধ্যার বুলেটিনে আবারও নিচ্ছি বিরতি। ইউরেনিয়াম সরবরাহে ভারতের সাথে একটি প্রশাসনিক চুক্তি করেছে অস্ট্রেলিয়া। মেলবোর্নে এক দ্বিপাক্ষিক সম্মেলনে চুক্তিতে স্বাক্ষর করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানেস। এর আওতায় পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন বা বেসামরিক কাজের জন্য ইউরেনিয়াম সরবরাহ করবে অস্ট্রেলিয়া। এর আগে 2014 ও 2015 সালে দুই দেশের মধ্যে পারমাণবিক সহযোগিতা চুক্তি হলেও প্রশাসনিক জটিলতায় এই প্রক্রিয়া আটকে ছিল। নতুন এই চুক্তির ফলে ভারতের বেসামরিক পারমাণবিক চুল্লির জন্য এখন আনুষ্ঠানিকভাবে ইউরেনিয়াম সরবরাহ করতে পারবে অস্ট্রেলিয়া। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশে ইরানে টানা দ্বিতীয় রাতে হামলা চালিয়েছে আমেরিকা। দেশটির সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক নৌ চলাচলের স্বাধীনতাকে হুমকির মুখে ফেলার জন্য ইরানের যে সামরিক সক্ষমতা রয়েছে তা গুঁড়িয়ে দিতেই এই হামলা চালানো হচ্ছে। এদিকে হামলার জবাবে কাতার, বাহরাইন ও কুয়েতে থাকা আমেরিকার ঘাঁটি ও অন্যান্য সামরিক অবকাঠামো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে ইরান।
আমেরিকা ও ইরানের মধ্যে উত্তেজনা আবারও তীব্র আকার ধারণ করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন হামলার হুঁশিয়ারির পর ইরানের দক্ষিণাঞ্চলে রাতের আঁধারে বেশ কয়েকটি স্থানে বিমান হামলা চালিয়েছে আমেরিকা। নতুন এই হামলার পর ট্রুথ সোশ্যালে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, বুধবার বাণিজ্যিক জাহাজে ইরান যে বোমা হামলা চালিয়েছে তারই প্রতিশোধ এটি। আবার এমন হলে এর চেয়েও ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। হামলার পর সেন্টকম জানিয়েছে হরমুজ প্রণালীতে নৌ চলাচলের স্বাধীনতার জন্য ইরানের হুমকি তৈরির সক্ষমতা আরও দুর্বল করতে এই হামলা চালানো হয়েছে। গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক এই নৌপথে বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক নাবিকদের ওপর সাম্প্রতিক হামলার জন্য ইরানকে দায়ী করছে ওয়াশিংটন। আল জাজিরা বলছে, জুনের মাঝামাঝি সময় যুদ্ধবিরতি সমঝোতা হওয়ার পর এটি সবচেয়ে বড় সামরিক উত্তেজনা। বিবিসি জানায়, ইরানের উপকূলীয় শহর কোনারাক ও চাবাহারেও একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। বন্দর আব্বাসে অন্তত 8টি বিস্ফোরণ হয়েছে। পাশাপাশি সিরিক ও জাস্ক বন্দরে 2টি করে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এছাড়া আবু মুসা দ্বীপেও 2টি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। তবে হামলার পর বন্দর আব্বাসে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে বলে জানানো হয়। বার্তা সংস্থা ইরনা জানায়, আমেরিকার হামলায় ইরানের 8 সেনা নিহত হয়েছেন। তারা সবাই বিমান ও নৌবাহিনীর সদস্য। এছাড়া চাবাহারে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। বুশেহরে আইআরজিএসের একটি ব্যারাকেও আগুন লেগেছে। আমেরিকার এসব হামলার জবাবে কঠোর বার্তা দিয়েছেন দেশটির পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ। এক্স বার্তায় বলেন, আমেরিকা এখনও শেখেনি যে ধমক দেয়া আর প্রতিশ্রুতি ভঙ্গ করার আর কোনো মূল্য নেই। আঘাত হানলে পাল্টা আঘাতের জন্য প্রস্তুত থাকতে হবে। হরমুজ প্রণালী কেবলই ইরানের সমঝোতায় খুলবে, আমেরিকার হুমকিতে নয়। এদিকে ইরানে রাতভর আমেরিকার হামলার জবাবে কাতার, বাহরাইন ও কুয়েতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে ইরান। তাদের হামলার লক্ষ্য এসব দেশে থাকা আমেরিকার ঘাঁটি ও অন্যান্য সামরিক অবকাঠামো। ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র অথবা ড্রোনের কারণে ইতিমধ্যেই বাহরাইনের সতর্কতামূলক সাইরেন বাজা শুরু হয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে নিকটবর্তী নিরাপদ স্থানে যাওয়ার আহ্বান জানিয়েছে। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। চলছে গ্রেটেস্ট শো অন আর্থ ফিফা বিশ্বকাপ 2026। আর এই বিশ্বকাপ উন্মাদনায় মেতে উঠেছে আমেরিকায় মায়ামি শহর। মাঠের লড়াইয়ে সেই উত্তেজনা এবার ছড়িয়ে পড়েছে খাবার প্রেমীদের মাঝেও। মায়ামির জনপ্রিয় এক বেকারিতে তৈরি হচ্ছে ফুটবল আকৃতির বিশেষ পেস্ট্রি, যা নজর কাটছে ফুটবল প্রেমীদের। বিশ্বকাপ ফুটবলের আমেজকে আরো রঙিন করতে তারা তৈরি করেছে ফুটবল আকৃতির এই বিশেষ পেস্ট্রি ক্রসোয়া। শুধু আকৃতিতেই নয়, ব্রাজিল, আমেরিকা, আর্জেন্টিনা, মেক্সিকো, ফ্রান্স এবং উরুগুয়ে এই 6টি দেশের পতাকায় সাজানো হয়েছে সুস্বাদু এই পেস্ট্রি। এছাড়া প্রতিটি দেশের সংস্কৃতির সাথে মিল রেখে দেয়া হয়েছে ভিন্ন ভিন্ন স্বাদ। যেমন ব্রাজিলের জন্য আকাই বেরি, আর্জেন্টিনার জন্য পেয়ারা এবং উরুগুয়ের জন্য দুলসে দে লেচে। খেলা দেখার পাশাপাশি প্রিয় দলের ক্রসোয়ার স্বাদ নিতে দোকানে ভিড় করছেন সমর্থকরা। অ্যালেক্সা পেরেজ নামের এই গ্রাহকের মতে, মায়ামিতে বিশ্বকাপ আশাকে উদযাপন করা এবং এর আনন্দকে ফুটিয়ে তোলার দারুণ একটি আইডিয়া, যেখানে পছন্দের দেশ বেছে নেওয়ার পাশাপাশি হালকা প্রতিদ্বন্দ্বিতার আমেজ আর প্রেস্টিজ স্বাদ নেওয়ার দারুণ সুযোগ রয়েছে। This project is great. It's a great way to represent the World Cup coming to Miami and just having a football-shaped. আমেরিকার থিমের জন্য বেছে নেওয়া হয়েছে রিচ চকলেট বাটার ক্রিম। বেকারির প্রধান পেস্ট্রি শেফ সারা ইফরা ওহানা জানান, প্রতিটি দেশের নিজস্ব স্বাদের পরিচয় ফুটিয়ে তুলতেই এই আয়োজন। তার মতে এটি প্রিয়জনদের সাথে আনন্দ ভাগ করে নেয়ার একটি মাধ্যম। সুস্বাদু পেস্ট্রির সাথে ম্যাচ উপভোগ করা এবং ভিন্ন ভিন্ন দেশের মানুষকে এক সুতোয় গাঁথতেই তাদের এই প্রয়াস। Maman Bakery decided to create this collection of Super Bowl croissants to celebrate the World Cup coming into the United States. মায়ামিতে 11ই জুলাই কোয়ার্টার ফাইনাল এবং 18ই জুলাই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে। সে উপলক্ষে ফুটবল ভক্তদের আনাগোনা আরও বাড়বে বলে আশা করছেন তারা। রকিব আহমেদ তমাল, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। সন্ধ্যার বুলেটিন শেষ করব, তার আগে শিরোনামগুলো মনে করিয়ে দিচ্ছে আরো একবার। সংবিধানের ৫ম সংশোধনী বাতিলের রায়ে আপিলে বহাল, ফিরল তত্ত্বাবধায়ক ব্যবস্থা। জুলাই সনদের আলোকে সিদ্ধান্ত, জানালেন আইনমন্ত্রী। ষড়যন্ত্র করে জামায়াতকে হারানোর মন্তব্য আত্মঘাতী, নিজেদের দ্বন্দ্বের সুযোগ নিচ্ছে পরাজিত শক্তি, বলছেন রাজনৈতিক নেতারা।
বান্দরবান ও কক্সবাজারে পাহাড় ধসে আরও 7 জন নিহত। 4 দিনে 3 পার্বত্য জেলায় মৃতের সংখ্যা বেড়ে অন্তত 30। পোস্টার ব্যানারে প্রধানমন্ত্রীর ছবি ছাড়াই পরিবেশ দিবসের অনুষ্ঠান পালিত, নদী টিকিয়ে রাখার তাগিদ তারেক রহমানের। এবং সপ্তাহব্যাপী রাষ্ট্রীয় শোক পালনের পর জন্মস্থান মাশহাদে চিরনিদ্রায় শায়িত হচ্ছেন খামেনি। ইমাম রেজা মাজার কমপ্লেক্সে নেওয়া হয়েছে মরদেহ। এই ছিল আজকে সন্ধ্যার বুলেটিনে। পরবর্তী আয়োজন খেলার বুলেটিন। চ্যানেল ওয়ানের সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল।